আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস যে বইটি রয়েছে সেটির চ্যাপ্টার 1 এর আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং এর আগে আমরা আরও 2-3টি ক্লাস সম্পন্ন করেছি, যেখানে একদম বেসিক জিনিসগুলো থেকে নিয়ে আরম্ভ করে বেসিক লেভেলের কিছু থিওরেম এবং গুরুত্বপূর্ণ আরও 2-একটা থিওরেম সলভ করেছি। তো আজকের ক্লাসটিতে আমরা আরও 2টা থিওরেম সলভ করব। তো থিওরেম 8 এবং থিওরেম 9, একটা থিওরেম হচ্ছে রেশনাল ডেনসিটি থিওরেম বা মূলদ সংখ্যার ঘনত্ব উপাদান, আরেকটা হচ্ছে ইরেশনাল ডেনসিটি থিওরেম বা অমূলদ সংখ্যার ঘনত্ব উপাদান। তো দুইটি আমরা আজকের ক্লাসটাতে দেখব। তো প্রথমে আমরা থিওরেম 8টা দেখি। থিওরেম 8 এবং থিওরেম 9 আমরা একই পদ্ধতিতে কিন্তু সলভ করব। এদের কথাবার্তা এবং প্রমাণের ধরনটা মোটামুটি একই রকম। তো এখানে থিওরেম 8 এর যে বর্ণনাটা সেটা হচ্ছে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলদ সংখ্যা বিদ্যমান থাকবে, ফলশ্রুতিতে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান থাকবে। তো এই থিওরেমটা বিবৃতি আকারে এইভাবে আসতে পারে যে এই বিবৃতিটা দেওয়া থাকবে, তারপর বাকিটা প্রমাণ করতে বলবে, অথবা বলবে শুধুমাত্র যে মূলদ সংখ্যার ঘনত্ব উপাদান বিবৃত ও প্রমাণ করো। আপনাদেরকে প্রত্যেকটা বিষয় জানা থাকতে হবে যেন প্রশ্ন দেখে আপনি বুঝতে পারেন কোন থিওরেমটা আপনার কাছে চাওয়া হয়েছে, সেই অনুযায়ী যেন আপনি আনসারটা করতে পারেন। তো এটা হচ্ছে বিবৃতি যে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলদ সংখ্যা বিদ্যমান থাকবে, ফলশ্রুতিতে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান থাকবে। ব্যাপারটা আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি একটা বাস্তব সংখ্যা হচ্ছে এ এবং আরেকটা বাস্তব সংখ্যা হচ্ছে বি। এই দুইটাই বাস্তব সংখ্যা। তো আমরা যদি এ এবং বি এই দুটার মাঝখানে একটা মূলদ সংখ্যা প্রমাণ করতে পারি, সেটা হইতে পারে এরকম যে a প্লাস বি ডিভাইডেড বাই 2। এরকম যদি হয় তাহলে এটা অবশ্যই এ থেকে বড় হবে এবং বি থেকে ছোট হবে, দুইটার মাঝখানে হবে। তখন কিন্তু আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কারণ কি, মূলদ সংখ্যার সংজ্ঞাটা কিন্তু এরকম যে পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যেখানে পি এবং কিউ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, বি আরেকটা বাস্তব সংখ্যা। যেমন আমরা যদি এখানে এ বাবদ চিন্তা করি 3 এবং বির জন্য আমরা চিন্তা করি 5, কারণ আমরা কি এখানে আমরা দেখা যাচ্ছে যে বিটা হচ্ছে এখানে সবচেয়ে বড়, এর জন্য আমরা এটাকে ধরলাম 5, এটাকে ধরলাম 3। এখন 3 + 5 যদি আমরা যোগ করি ডিভাইডেড বাই 2, তাহলে এটার আনসারটা কিন্তু হবে 5 এবং 3 যোগ করলে হয় 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে এটা আনসারটা হচ্ছে 4। এই 4 কিন্তু 3 থেকে বড়, আবার এই 4 5 থেকে ছোট। তার মানে কি, আমরা 5 এবং 3 অর্থাৎ এ এবং বির মাঝখানে একটা মূলদ সংখ্যা পেয়েছি। অনুরূপভাবে আমরা কিন্তু এই যে এই 3 এবং 4 অথবা এই যে একটা সংখ্যা পাইলাম, এটাকে ভাগ করলাম, এটাকে যদি আমরা একটা মূলদ সংখ্যা বিবেচনা করি আর, তখন আমরা এ এবং আর এই দুইটার মাঝখানে আরেকটা মূলদ সংখ্যা পাবো, a প্লাস আর ডিভাইডেড বাই 2, তাহলে আরেকটা মূলদ সংখ্যা পাইলাম। অনুরূপভাবে এ আর এবং বি, এই যে আর প্লাস বি ডিভাইডেড বাই 2 যদি দিই, এখানে আমরা আরেকটা সংখ্যা পাবো এবং এটাও একটা মূলদ সংখ্যা, কারণ এটাও কিন্তু আর প্লাস বি বাই 2 মানে পি বাই কিউ আকারের একটা সংখ্যা। তো এটা হচ্ছে মূলত ব্যাপার। আমি আশা করছি কনসেপ্টটা আপনাদের বুঝতে মোটামুটি সহজ হয়েছে। এখন আমরা প্রমাণের দিকে যাব। তো শুরুতে এখানে লিখেছি, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা যেখানে বি বড় এ ছোট, বি গ্রেটার দেন এ। এখন বি গ্রেটার দেন যদি এ হয়, তাহলে বি থেকে এ বিয়োগ করলে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। যেমন আমরা যদি বি সমান ধরি 5, আমরা বলছি এখানে বি বড়, এবং এ সমান যদি ধরি আমরা 3, তাহলে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। আমরা যদি বি এবং এ দুইটাকে মাইনাস ধরি, যেমন ধরেন বি হচ্ছে মাইনাসের 2 এবং এ হচ্ছে মাইনাসের 3, আচ্ছা তাহলে বি বড়, মাইনাসের 2 মাইনাসের 3 আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে, মাইনাসের 3 চেয়ে কিন্তু মাইনাসের 2 অবশ্যই বড়, তাহলে বি বড় 3 ছোট। এখন আমরা যদি বি থেকে এ বিয়োগ করি, যেমন বি মাইনাস এ অর্থাৎ যে -2 মাইনাসের 3, তাহলে মাইনাসে মাইনাসে এটা কিন্তু হয়ে যাবে প্লাস, তাহলে বি প্লাস 3, তাহলে 3 প্লাসের এবং 2 মাইনাসের এই দুটোকে যোগ বিয়োগ করলে কিন্তু এখানে 1 থাকবে এবং এটা অবশ্যই 0 থেকে বড় হবে। তার মানে বি যদি একটা বড় সংখ্যা হয় এবং এ যদি একটা ছোট সংখ্যা হয় এবং বি থেকে এ বিয়োগ করলে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। এজন্য এখানে লিখেছি বি মাইনাস এ গ্রেটার দেন 0, অর্থাৎ বি মাইনাস এর যোগফলটা 0 থেকে বড় হবে। আজান হচ্ছে, আজানটা শেষ হলে আমি বাকি ক্লাসটুকু সম্পন্ন করব। তাহলে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে একটি পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেন n ইনটু বি মাইনাস এ গ্রেটার দেন 1। এখানে আর্কিমিডিয়ান প্রপার্টিটা এরকম ছিল, আপনারা প্রত্যেকে জানেন, আমি আগে একটা ক্লাসে আলোচনা করেছি, n x গ্রেটার দেন y। আমরা এখানে x ইকুয়াল ধরে নিতে পারি এই যে b মাইনাস a, এটা আপনারা চাইলে লিখে দিতে পারেন, আমি লিখে দেওয়ার প্রয়োজন অনুভব করছি না, এটা খুব সিম্পলি বোঝা যাবে। এবং আমরা y ইকুয়াল ধরে নিচ্ছি 1, তাহলে n x গ্রেটার দেন y, x এর পরিবর্তে আমরা যে b মাইনাস a এবং y এর পরিবর্তে 1 বসালে কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টির সাথে এটা হুবহু ম্যাচ হয়ে যায়। তাহলে আমরা এখন গুণ করে দেই, nb মাইনাস na গ্রেটার দেন 1,
মাইনাসের এন এটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাসের এন এ হয়ে যাবে +1, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরেছি। আবার একটি অনন্য পূর্ণ সংখ্যা কে থাকবে যেন কে -1 লেস দেন অর ইকুয়াল এন এ লেস দেন কে। এই ব্যাপারটা কিরকম, আমরা ধরি এই যে এন এ এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা ধরলাম 10, তাহলে 10 এর ঠিক পরে কিন্তু আরেকটা সংখ্যা থাকবে, সেটা হতে পারে 11.1 অথবা 11, আমরা ধরে নিচ্ছি 11 যেহেতু একটা পূর্ণ সংখ্যা কে। এখন এই 10 এর আগেও কিন্তু একটা সংখ্যা থাকবে, সেটা হবে কত 9 হতে পারে, আবার তার চেয়ে একটু বড় হতে পারে। আচ্ছা, তো এইটাকে আমরা ধরে নিচ্ছি কে, আর এই যে এইটাকে আমরা ধরে নিচ্ছি কে -1 বা কিছু একটা এই জাতীয়। এখন দেখেন আমরা যদি কে থেকে -1 বিয়োগ করি তাহলে সেটা কত হয় 10 হয়। কে থেকে 1 যদি বিয়োগ করি তাহলে সেটা হয়ে যায় এই যে 10। এজন্য n এর সমান যদি 10 হয় আর k -1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেটা কিন্তু n a এর ইকুয়াল হইতে পারে অথবা n এর থেকে ছোট হতে পারে, কিন্তু n a থেকে কখনোই বড় কিন্তু হবে না। এই ব্যাপারটা এই যে k -1 করলে 11 থেকে -1 করলে 10 থাকবে, এজন্য এখানে দিয়েছি ইকুয়াল, অথবা তার ছোট হবে কিন্তু তার চেয়ে বড় কখনোই হবে না। তাহলে k -1 লেস দেন অর ইকুয়াল n a লেস দেন k। আচ্ছা, কে রেখে দিচ্ছি লেস দেন অর ইকুয়াল n a, এই -1 কে এই পাশে নিয়ে যাচ্ছি +1, এবং এই যে এই n a এটা থেকে কিন্তু কে বড় ছিল, মানে n a লেস দেন কে, মানে কেটা হচ্ছে বড়, এজন্য কে আগে লিখে চিহ্নটা তার দিকে ফিরিয়ে দিলাম, কে গ্রেটার দেন n a। আমরা আলাদা আলাদা করে দুইটা পার্টে লিখলাম। এখন এই n a +1 এটাকে আগে লিখলাম, চিহ্নটাকে তার দিকে ঘুরিয়ে দিলাম, যেভাবে ছিল সেভাবেই কে, এবং এটা যেভাবে আছে এইভাবেই, এবং এটাকে আমরা 2 নং ইকুয়েশন ধরেছি। এখন 1 ও 2 নং হতে পাই, 1 নং ছিল এইটা, 2 নং ছিল এইটা। দেখেন 1 নং কি ছিল nb n a +1 থেকে বড়, এই যে nb n a +1 থেকে বড় আমরা লিখেছি। আবার n a +1 টা k থেকে বড় অথবা সমান, এই যে n a +1 টা k থেকে বড় অথবা সমান। আবার এই k n a থেকে বড়, এই যে এখানে লিখেছি k n a থেকে বড়, তার মানে 1 এবং 2, এই 2 নং থেকে আমরা এই যে এই যে বিষয়টা আছে এটাকে আমরা একত্রিত করে লিখলাম, অ্যাডজাস্ট করে লিখলাম। এখন nb, আচ্ছা na +1 এটা k এর সমান হতে পারে অথবা k থেকে বড় হতে পারে, আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি na +1 এটা হচ্ছে k এর সমান, তাহলে আর লেখার প্রয়োজন নাই, কারণ কি এটা ইকুয়াল যদি k হয় তাহলে এটা লেখার প্রয়োজন না, আমরা সরাসরি k লিখছি। আমরা এখানে ধরে নিচ্ছি যে na +1 গ্রেটার দেন অর ইকুয়াল k, আমরা এটাকে ইকুয়াল ধরে নিচ্ছি, তাহলে k গ্রেটার দেন na। তাহলে এখন n এটাকে আগে লিখলাম, তারপরে k লিখলাম, তারপরে nb লিখলাম, চিহ্ন যার যা যে দিকে ছিল আমরা সেভাবে দিয়েছি। এখন a কে যদি, এখন এই লাইন আমরা কি করেছি, এই যে এই লাইনটাতে আমরা n দ্বারা ভাগ করেছি, যদি n দ্বারা ভাগ করে শুধু a থাকে, k কে n দ্বারা ভাগ করি তাহলে k ডিভাইডেড বাই n, এবং nb কে যদি n দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকে শুধুমাত্র b। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এখন এই যে k ভাগ n এটা হচ্ছে a থেকে বড় এবং b থেকে ছোট, তার মানে আমি শুরুতে আপনাদেরকে যে একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছিলাম এই থিওরেমের, সেটা কিন্তু এখানে চলে আসছে। a থেকে বড় এবং b থেকে ছোট আমরা দুইটা সংখ্যা পেয়েছি, k ডিভাইডেড বাই n, k হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে পরিচয় দেওয়া ছিল, এবং n এটাও একটা পূর্ণ সংখ্যা, কারণ কি যে এখানে শুরুতেই আমরা পরিচয় দিয়ে নিয়েছি যে একটি পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে, তার মানে k পূর্ণ সংখ্যা n পূর্ণ সংখ্যা, যেহেতু k পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই n পূর্ণ সংখ্যা, তার মানে এটা তো p/q আকারের একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। তার মানে p/q আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, তাহলে k/n আকারের যে কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, যেহেতু k এবং n দুইটাই পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন এই k ডিভাইডেড বাই n এটাকে আমরা r ধরে নিচ্ছি, আমরা ধরেই নিতে পারি, r ধরলাম, তাহলে a থেকে r বড় এবং b থেকে ছোট, যেখানে r ইকুয়াল হচ্ছে k ডিভাইডেড বাই n, যাহা দেখায় যে a ও b এর মধ্যে একটি মূলদ সংখ্যা বিদ্যমান, তার মানে a এবং b এর মাঝখানে একটা মূলদ সংখ্যা আছে, এটা আমরা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি। এখন একইভাবে আমরা দেখাইতে পারবো a আর এই দুইটার মাঝখানে আমরা আরেকটা সংখ্যা বের করতে পারবো, সেটা একটা মূলদ সংখ্যা, আর বি এই দুইটার মাঝখানে আমরা একটা সংখ্যা বের করতে পারবো, সেটাও মূলদ সংখ্যা। ওইভাবে ওই সংখ্যা এবং আরেকটা সংখ্যা, ওই দুটোর মাঝখানে আমরা আরেকটা মূলদ সংখ্যা পাবো, তার দুটোর মাঝখানে আরেকটা মূলদ সংখ্যা পাবো। এইভাবে আমরা যতই সামনে অগ্রসর হতে থাকবো ততই আমাদের মূলদ সংখ্যা বের হতেই থাকবে। সেজন্য এখানে এই থিওরেমটার বর্ণনাটাই এটা ছিল, স্টেটমেন্টটা এটা ছিল, দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলদ সংখ্যা বিদ্যমান এবং ফলশ্রুতিতে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। তো আমরা কিন্তু এখানে একটা মূলদ সংখ্যা পেয়েছি এবং পরবর্তীতে আরো অসংখ্য মূলদ সংখ্যা বের হওয়ার পদ্ধতি কিন্তু তৈরি হয়েছে। তো থিওরেমটা এই পর্যন্তই, থিওরেমটা অলরেডি সলভ হয়ে গিয়েছে, প্রুভড হয়ে গিয়েছে। এখন এটার যে আরো কিছু সুন্দর গুছানো বাংলা কথা আছে সেটা আমি নিচে লিখে দিচ্ছি, তাহলে থিওরেমটা শেষ হয়ে যাবে।
বাদ বাকি কথাটা আমি এখানে লিখেছি যে একইভাবে আমরা দেখাতে পারি যে এ ও আর এর মধ্যে একটি মূলদ সংখ্যা R1 থাকবে। আমরা এ এবং আর এই দুটোর মাঝখানে আমরা আরেকটা মূলদ সংখ্যা পাবো যেটাকে আমরা R1 ধরতে পারি। অনুরূপভাবে আর এবং বি এর মাঝখানে এর মধ্যে আমরা আরেকটা মূলদ সংখ্যা পাবো যেটাকে আমরা ধরতে পারি R2। এইভাবে উপরের পদ্ধতি অবলম্বন করে আমরা এ ও বি এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাবো। তাহলে এটা প্রমাণিত হয়েছে। তো আমি আশা করছি এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা থিওরেম 9 সলভ করব, যেটা হচ্ছে ইরেশনাল ডেনসিটি থিওরেম, অমূলদ সংখ্যার ঘনত্ব উপাদান। ইরেশনাল ডেনসিটি থিওরেম বা অমূলদ সংখ্যার ঘনত্ব উপাদানটা প্রমাণ করতে হবে। তো এখানে যে বর্ণনা এটা হচ্ছে দুইটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। তো এটা আমরা প্রমাণ করব। আমি সরাসরি প্রমাণটাতে চলে যাচ্ছি, খুব অল্প সময় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ধরে নিব যে এ এবং বি দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা এবং এই দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে বি বড় এ ছোট, বি গ্রেটার দেন এ। তাহলে কি হবে, বি যদি বড় হয় তাহলে বড় সংখ্যা থেকে যদি আমরা ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে, সেজন্য লিখেছি বি মাইনাস এ। আমি একটু বুঝিয়ে বলি। ধরেন একটা বড় সংখ্যা হচ্ছে 5 আর একটা সংখ্যা দিলাম আমি 3। তো 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট হওয়ার কোনো চান্স নাই। তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। এই কথাটা আমি এখানে লিখেছি আর কি। এখন বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেন n ইনটু b মাইনাস a গ্রেটার দেন m হয়, মানে n ইনটু b মাইনাস a গ্রেটার দেন m হবে। এখানে আবার m এর পরিচয় হচ্ছে m হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো এটা আমি কোথা থেকে পাইলাম, বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান প্রপার্টি, এটা কিন্তু এই চ্যাপ্টার 1 এ কিন্তু রয়েছে। আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি বিস্তারিতভাবে এবং আগের থিওরেমটাতে আলোচনা করেছি, যেটা হচ্ছে মূলদ সংখ্যার ঘনত্ব উপাদান ছিল। সুতরাং এখন আমি আর এটা বলে সময় নষ্ট করছি না। যদি এটা হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই যে n b মাইনাস এর সাথে গুণ আকারে আছে, তার মানে এটা যদি ডান দিকে যায় তাহলে ভাগ হবে, তাহলে b মাইনাস a গ্রেটার দেন m ডিভাইডেড বাই n। আচ্ছা, এখন যদি এই মাইনাস যুক্ত a কেও আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু এই যে b আর মাইনাসের a ওই পাশে গিয়ে প্লাসের a হয়ে যাবে, থাকবে m ডিভাইডেড বাই n। তাহলে b গ্রেটার দেন a প্লাস m ডিভাইডেড বাই n, এতটুকু এই যে এই লাইন থেকে লিখেছি। তার মানে এখানে কি দাঁড়ালো যে b হচ্ছে বড়, b বড় কার থেকে, যে a প্লাস m বাই n এর চেয়ে। আবার a প্লাস m ডিভাইডেড বাই n এটার চেয়ে বড় হবে a প্লাস m ডিভাইডেড বাই 2n। কেন বড় হবে একটু খেয়াল করেন, এখানে m কে ভাগ করা হয়েছিল n দিয়ে আর এইখানে m কে ভাগ করা হচ্ছে 2n দিয়ে। আমি যদি 18 কে ভাগ করি 3 দিয়ে তাহলে সেটার आंसर কত হবে, 6 হবে। তো এখানে m কে ভাগ করা হয়েছিল n দিয়ে, এখন m কে ভাগ করা হচ্ছে 2n দিয়ে। তো আমি যদি 3 এর সাথে আরো 2 গুণ করে দিই তাহলে কিন্তু 3 দুগুণে 6 হবে। তো 6 দিয়ে যদি আমরা 18 কে ভাগ করি তখন কিন্তু आंसर হবে কত, 3। তার মানে যখন আমরা 3 দিয়ে ভাগ করতেছি তখন आंसर হচ্ছে একটা, আর যখন 3 ইনটু 2 মানে 2n দিয়ে ভাগ করতেছি তখন কিন্তু সেই ভাগফলটা অবশ্যই আরো ছোট হবে। তো এখানে কিন্তু m ভাগ n এর চেয়ে ছোট হবে m ভাগ 2n। যেহেতু এটা ছোট হবে তাহলে এটা অবশ্যই এটার থেকে ছোট হবে। আবার এই সবটার থেকে কিন্তু a ছোট, মানে a প্লাস m ভাগ 2n বড় হবে a থেকে। কেন, কারণ এইখানেও a আছে এইখানেও a আছে, এইখানে এর সাথে কিছু একটা যোগ করা হয়েছে আর এই এর সাথে কোনো কিছু যোগ করা হয়নি। যেহেতু এখানে এর সাথে কোনো কিছু যোগ করা হয়েছে তার মানে এটা অবশ্যই a থেকে বড় হবে। তাহলে পুরো সম্পর্কটা এমন দাঁড়াইলো যে b a প্লাস m ভাগ n এর থেকে বড়, আবার a প্লাস m ভাগ n a প্লাস m ভাগ 2n এটা থেকে বড়, আবার এইটা a থেকে বড়। যেহেতু a মূলদ সংখ্যা সেহেতু এই যে a প্লাস m ভাগ n আছে, এই যে এইটা এবং এই যে আমরা এই যে এইটা যদি বিয়োগ করি a মাইনাস m ভাগ 2n, এই যে a মাইনাস m ভাগ 2n, এই এতটুকু যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কি, থাকে হলো আপনার m ভাগ 2n। এখানে আপনি একটু ক্যালকুলেশন করলে দেখতে পারবেন a মাইনাসের a এবং প্লাসের a চলে যায় এবং m ডিভাইডেড বাই n থেকে যদি মাইনাস m ডিভাইডেড বাই 2n হয় তখন কিন্তু সেটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু m ডিভাইডেড বাই 2n থাকবে। যেহেতু m ভাগ n, এই যে m ডিভাইডেড বাই n একটা অমূলদ সংখ্যা, সুতরাং m ডিভাইডেড বাই 2n এটা একটা অমূলদ সংখ্যা হবে। তাহলে পুরো লাইনটা এটাই হয়েছে। এখন অমূলদ সংখ্যা m ভাগ 2n এই এতটুকু সমান আমরা x ধরে নিচ্ছি। যদি x ধরে নিই তাহলে এই যে এই সম্পর্কটা কি দাঁড়াবে, এই সম্পর্কটা যে এটা থেকে আমরা এটা মাইনাস করেছি, মাইনাস করার পর এই যে এখানে থাকতেছে কত, মাঝখানে থাকবে কত, আমরা দেখেছি m ভাগ 2n থাকে, এই যে এই মাঝখানে m ভাগ 2n থাকে। তো m ভাগ 2n যদি থাকে এবং সেই m ভাগ 2n কে যদি আমরা x ধরে নেই তার মানে এই যে এই সবটার পরিবর্তে কিন্তু আমরা x লিখতে পারি, যেহেতু আমরা x ধরে নিয়েছি। সেই জন্য যে b ছিল b গ্রেটার দেন
এই সবটার পরিবর্তে এক্স লিখেছি, গ্রেটার দেন এ লিখেছি। এখন এটাকে আরেকটু সাজায় লিখতেছি, এ কে যদি আগে লিখি তাহলে অসমতাগুলো যেভাবে ছিল সেদিকে ফিরিয়ে দিচ্ছি, তাহলে এ লেস দেন এক্স লেস দেন বি হইল। অর্থাৎ এ ও বি এর মধ্যে আমরা একটা অমূলদ সংখ্যা পাইলাম, সেই অমূলদ সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এ এবং বি এর মধ্যে একটা অমূলদ সংখ্যা এক্স বিদ্যমান। একইভাবে দেখানো যায় যে এ এবং এক্স এই দুইটা সংখ্যার মধ্যে, এই যে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা একইভাবে একটা অমূলদ সংখ্যা বের করতে পারবো। যেভাবে আমরা এক্স বের করেছি এইভাবে এ এবং এক্স এর মধ্যে আমরা আরেকটা অমূলদ সংখ্যা x1 বের করতে পারবো। এবং একইভাবে এক্স এবং বি এই দুইটা সংখ্যার মধ্যে আমরা আরেকটা অমূলদ সংখ্যা x2 বের করতে পারবো। তাহলে কি বের হবে, যে a এবং x এর মাঝখানে একটা সংখ্যা আমরা x1 পাবো এবং x এবং b এই দুইটার মাঝখানে আমরা আরেকটা সংখ্যা x2 পাবো। একইভাবে অগ্রসর হয়ে দেখানো যায় যে a ও b এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। মানে আমরা যদি এখন a এবং x এর মাঝে একইভাবে ফর্মুলা প্রয়োগ করি তাহলে a এবং x1 এইটার মাঝখানে আমরা আরেকটা অমূলদ সংখ্যা পাবো। তারপরে যে এই দুইটার মাঝখানে আরেকটা অমূলদ সংখ্যা পাবো, এই দুইটার মাঝখানে আরেকটা অমূলদ সংখ্যা পাবো, এই দুইটার মাঝখানে আরেকটা অমূলদ সংখ্যা পাবো। এইভাবে আমরা এই পদ্ধতিতে যতই সামনে আগাইতে থাকবো ততই অমূলদ সংখ্যা আমরা বের করতে পারবো। তার মানে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। সুতরাং এই থিওরেমটা প্রমাণিত হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুবই ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা থিওরেম। আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন তার আগের বছর যদি এই থিওরেমগুলো না এসে থাকে তাহলে আপনার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনি যেখানে দেখছেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে অবশ্যই লাইক করবেন, ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে দেখে থাকলে আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখবেন, লাইক করবেন, এবং কেমন লেগেছে আপনি সেটা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কথাবার্তা আমাদেরকে জানাতে পারেন, আপনার সমস্যার কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য আমার সুবিধা মতো সময়ে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।